হয়তো জানতে চাইবে, তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো। আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে, বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য, বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আসলে এভাবে জুলাই আগস্টে তো যে একসাথে যে পরিবর্তনটা আসলো, এটা 15 বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 15-16 বছর নির্যাতন, অত্যাচার, ভোটবিহীন, লুটপাট, অপশাসন সবকিছুর কিন্তু বই প্রকাশ করেছে ছাত্ররা। সামনে ছিল, সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে, এটা বই প্রকাশ চলে পারে গেছে। এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটি হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে তো সংবিধান বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা কোশ্চেন আসতেই পারে। তো সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা, যেটা এটা তাহলে তো হবে কিনা, সেটা একটা প্রশ্ন আছে। যখন দেখছে মার্শাল আসলো, কিন্তু প্রক্লেমেশন মার্শাল আসে, আমি বলি কি সংবিধান ঢুকে নাকি? আর এখানে ধর বা মানে যেটা হলো যে 72 সংবিধানে যেটা, সেটার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক কারেকশন দরকার হতে পারে, সে ডিফারেন্ট থিংস। কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি। তবে যদি এখানে মধ্যে যে ব্যাপারটা হলো, আন্দোলন সবাই মিলে করেছে, নির্যাতন শিকার হয়েছে, খুন গুম সবই হয়েছে, এবং প্রতিবাদ কিন্তু 15 বছর থেকে চলছে। এখন যদি কাবাতে কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিলে দিতে পারে, তারা অবশ্যই দিতে পারে। তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল সৃষ্টি হবে। আন্দোলনের শক্তি করে মানে আপনার কাছে কি মনে হয় না, আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই, ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল, তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে? আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্বে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি? তারা তো নিরপেক্ষ ছিল, বাট নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, সবাই মিলে, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে এদের। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন, আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এইটা এই সরকারের সাথে জামায়াতে ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শোনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হবে পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং বহিঃশত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতি সরকার যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনাদের প্রেতাত্মা নাই, সেটা বলতে পারেন না আপনি। আপনারা কি এখন এটা আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক? আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, আমরা গণতন্ত্র ফিরে আসি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন পুরোপুরি। প্লাস হলো যে ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ। ম্যাডাম খাবার চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতো তখন আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যে আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা জাতি ভয় পাচ্ছে। জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি ওদের ষড়যন্ত্র, এখন জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা, আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে। একদম বেঁচে বাবুদের খোকন খুব সুন্দরভাবে বলছেন। আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই, আপনি ভয়েস অফ আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না, এগুলি একটা আরেকটা পরিপূরক। মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থার বদল চায়, আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায়। পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না, তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এখন দেখেন? হ্যাঁ, কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময়, এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে। একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য, দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, মানে নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে, যাকে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে, সেইটা নিয়মটা তৈরি। এটা জনপ্রতিনিধিরা পারবে না,
মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না এটা আনতে। না না মানে পারবে না, পারবে না কেন বলছেন? ফাইনাল পারতেই হবে, পারতে হবে এটা। পারতেই হবে, না পারলে আমরা তাহলে আর কেমনে আগাবে? এটা কি সারা BNP জীবন পারবে? না না না, খোর ভাই, পারলে আমি BNP জানি, পারবে। খোর ভাই, আমি সাকিব ভাইয়ের যেটা জানতে চাইতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না, সেটা আমি নির্বাচিত শেষ করি, সরকারের আমি কাছে শেষ কেন করি। চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না, ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এখন এই যে থিন লাইনটা, যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা, সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে। না, না, তবে না, সাকিব ভাই, সাকিব ভাই, আপনার প্রশ্ন উত্তর দিলাম তো, একদম একদম উত্তর দিচ্ছেন, একদম উত্তর দিচ্ছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে, মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু শুধু নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব? কারণটা কি? মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার জন্য সম্ভব হবে না, ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা। কিন্তু সাকিব ভাই, সরল প্রশ্ন, এই সাকিব ভাই সরল প্রশ্ন, সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে? সহজ না হিসাবটা? সংস্কার একটা অভিজ্ঞতার জায়গা আছে, সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থান আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে, মানে বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে, সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7 জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা ইয়ে করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় প্রস্তাব বাস্তবায়ন করা না, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন সমঝোতাও, নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, আপনি অভিজ্ঞতার বললেন যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি, মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহ রূপে আসুক, 3 মাসের জন্যই আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি, কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শুনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা পরস্পর খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এটাই বলে দিই। প্রথমত আমি মনে করি আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-8-এর যে একটা 111 সরকার, যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ সরকার মনে করি। আমাদের সমর্থিত